বাংলাদেশকে অনেক উৎসে নেওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রী। কাল মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার, চীনে তিস্তা প্রকল্প ও বিনিয়োগ। গণতন্ত্রে বিশ্বাস করে না জামাত, বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদের দাবিতে রাজপথে হবে আন্দোলনের আগ্নেয়গিরি, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে আমিরাতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। হাইটির বিপক্ষে সহজ জয়ে ছন্দে ফিরেছে 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিয়াস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়াসের লক্ষ্য ভেদে গ্রুপে শীর্ষে উঠে স্বস্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছর প্রাথমিকে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ এবং মাধ্যমিকে গোল্ড কাপ টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে শিশু আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও দক্ষ হতে শিক্ষার্থীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। দেশের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা সেরা খুদে ফুটবলারদের নৈপুণ্য দেখতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যালারিতে বসে তিনি বালক ও বালিকা বিভাগের ফাইনালিস্টদের খেলা উপভোগ করেন এবং তাদের উৎসাহ দেন। এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলারদের সম্ভাবনাময় প্রতিভার খুঁজে বের করা। গ্রাম পর্যায় থেকে শুরু হওয়া প্রতিযোগিতার মাধ্যমে এমন অনেক শিশু সামনে এসেছে যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রাখে। শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। এই কাপটা খেলেছে, এইটা কতগুলো ইভেন্ট হয়েছে আপনাদের ধারণা আছে? 1,23,000 ইভেন্ট খেলেছে, 1,23,000টা ইভেন্ট হয়েছে। আমি বর্তমান এই যে কর্তৃপক্ষ যারা অ্যারেঞ্জ করেছে ওনাদেরকে আমি বলবো যে আপনারা গিনিস বুকের সাথে যোগাযোগ করেন, যাতে আমাদের এই কথাগুলো, আমাদের এই ঘটনাগুলো যাতে তারা গিনিস বুকে দিতে পারে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা হলে দেশের ফুটবলের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদে জাতীয় দলও উপকৃত হবে। বাংলাদেশ কিন্তু এক সময়, কয়েকদিন পরে তোমরা যখন বড় হবে, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি, তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। পারবে? কে কে পারবে বলো তো, হাত তুলো। বাংলাদেশকে ভালোভাবে, আমাদের থেকে ভালোভাবে কে কে চালাতে পারবে? ভেরি গুড। গ্যালারিতে তোমরা যারা আছো, পারবে আমাদের থেকে ভালো করে চালাতে বাংলাদেশকে? কে কে পারবে? আত্মবিশ্বাস কার আছে? বাংলাদেশকে একটা স্ট্রং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ফেমাস কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। এটা করতে হবে কাদেরকে? তোমাদেরকে করতে হবে। কেন? কারণ এটা তোমাদের ভবিষ্যৎ, কারণ এটা তোমাদের বাংলাদেশ। কি বলি আমরা? করব কাজ, গর্ব দেশ। সবার আগে, সবার আগে শুনতে পাই না, সবার আগে, সবার আগে বাংলাদেশ। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সারা দেশে ক্রীড়া চর্চার সংস্কৃতি গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের দীর্ঘদিনের কৌশলগত মিত্র মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরে মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশে অগ্রাধিকার সহ বেশ কয়েকটি বিষয় আলোচনা হবে। পাশাপাশি 5 দিনের চীন সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশে চীনা বিনিয়োগ, সামরিক সহযোগিতা সহ কৌশলগত নানা বিষয়। সফরে দেশ দুটির সাথে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার 4 মাস পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। গন্তব্য বাংলাদেশের কৌশলগত মিত্র ও দীর্ঘদিনের বন্ধু চীন ও মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর বিদেশ সফর বিষয়ে শনিবার গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
প্রথমেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব জানান, রবিবার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তারেক রহমান। 22 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে দুই দেশ। যেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। 22 জুন সন্ধ্যায় মালয়েশিয়া থেকে চীনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 23 জুন ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেবেন। এদিন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকার প্রধান যেমন কাজাখস্তান, মঙ্গোলিয়া, গিনি, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশের সাথে তাদের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবার কথা রয়েছে। 25 তারিখ বিকালে চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। পরদিন চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি, আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে দেশ দুটির সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। চীনের আলোচিত 4 বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে কিনা সফর শেষে সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সফর অন্য কেউ নির্ধারণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, বাংলাদেশের স্বার্থে যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাওয়া হবে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর চীন সফর ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরিবেশ অনুকূল হলে প্রধানমন্ত্রী ভারতেও সফরে যাবেন বলেও জানান তিনি। জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার কাউকে খুশি করার জন্য নাচবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। 2/3 জনগণের ভোটে ক্ষমতায় আসার ফলে বাংলাদেশ সব বড় অংশীদার দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন কিংবা দক্ষিণ পূর্ব এশিয়া সব ক্ষেত্রেই ভারসাম্য রেখে আগানো হচ্ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। চীন সফর তো ভালো হবে, অবশ্যই ভালো হবে, এবং আমরা উই উইল as I said, it's an important development partner. Malaysia, first Muslim country, আমরা একটা বৃহত্তম মুসলিম দেশ হিসাবে উই আর ভিজিটিং মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে ওখানে আমাদের অনেক ইস্যুস, স্ট্র্যাটেজিক ইস্যুস আছে। আমরা এশিয়ানের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাইং দিস আদার ইস্যুস অ্যারাউন্ড ফিউচারে আমরা সিপিটিপিপি মার্কেটেও ঢোকার চেষ্টা করব। বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাসী নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বিএনপিকে নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মন্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই। বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই সময় আধুনিক গ্রামীণ মার্কেট উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসই করি না। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। সুতরাং আমাদেরকে গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না।
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে। শনিবার বিকালে খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিরোধী দলীয় নেতা আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে। নির্বাচনে চুরি, ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে জামায়াতের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারপরও দেশে যাতে গৃহযুদ্ধ শুরু না হয় সেজন্য ফলাফল মেনে নিয়েছেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয় রাজপথে ফয়সালার ব্যবস্থা করা হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত আনতে নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তারা আশা করেন সহসাই বেনজিরকে দেশে ফেরত পাঠাবে আরব আমিরাত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজে ভূমিকা রাখায় বেশ কয়েকজন পুলিশ সদস্যকে শনিবার পুরস্কৃত করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেনজিরের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র 30 দিনের মধ্যে পাঠানোর অনুরোধ জানায় আরব আমিরাত। সেটা তারা 3 দিনের মধ্যে পাঠিয়েছেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোহাম্মদপুরের অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। সহসাই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা তার। আরেক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছেও বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে, সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পরের দিন সকালবেলা আমাদের সিনিয়র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবাসি আছে, ইউএই এমবাসি, তাদেরকে জানিয়েছে। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকব। হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও 7 জনের, আক্রান্ত আরও 887 জন। এদিকে ঢাকামুখী চিকিৎসা সেবা থাকায় হাম সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, দেশের জেলা উপজেলা থেকে রোগী আসা কমাতে না পারলে সংক্রমণ ও মৃত্যু দেখতে হবে আরও কিছু সময়। এদিকে লক্ষ্যমাত্রার বেশি টিকা দান কার্যক্রম চলমান থাকলেও ঢাকার হাসপাতালগুলোতে কমছে না হাম ও উপসর্গে রোগী ভর্তির সংখ্যা। হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন 75,000-এর বেশি মানুষ। এর মধ্যে 30,000-এর বেশি মানুষ চিকিৎসা নিয়েছে ঢাকায়। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা কেন্দ্রিক চিকিৎসা সেবা প্রদান ও গ্রহণ দুটিই কমিয়ে আনতে হবে। আধুনিক স্বাস্থ্য সেবা দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারলে ভবিষ্যতেও যে কোনো সংক্রামক রোগ মোকাবেলা করা সহজ হবে বলেও জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও নারী শিশুসহ 20 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়। বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তে 11 জন নারী, 4 জন শিশু ও 5 জন পুরুষকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি টহল দলের তৎপরতায় 20 জনকে পুষিনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। এদিকে মেহেরপুর, পঞ্চগড়, শেরপুর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি।
বিশ্ব শরণার্থী দিবস আজ। জাতিসংঘ ঘোষিত এই দিনটি প্রতি বছরের মতো এবারও পালন করছে কক্সবাজারে আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গা। দিনের পর দিন যাচ্ছে, কিন্তু মিয়ানমার থেকে নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও তাদের স্বপ্ন একটাই, নিজ জন্মভূমি রাখাইনে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরে যাওয়া। নতুন সরকারের দায়িত্ব গ্রহণে প্রত্যাবাসন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন তারা। মুর্শিদুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমারে সামরিক অভিযানের মুখে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয় 12 লাখেরও বেশি রোহিঙ্গা। উখিয়া টেকনাফের বিস্তীর্ণ পাহাড় জুড়ে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির এবং বঙ্গোপসাগরের বুকে ভাসানচরে আশ্রয় দেওয়া হয়েছে রোহিঙ্গাদের। বিশ্ব শরণার্থী দিবস যেন আরেকটি দীর্ঘশ্বাসের নাম। তাদের একটাই দাবি, শরণার্থী পরিচয় নয়, ফিরে পেতে চায় নিজেদের দেশ, নিজেদের ঘর এবং নাগরিক পরিচয়। মিয়ানমারের সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে রোহিঙ্গাদের। আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর, হারিয়ে যাওয়া স্বজন এবং প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে আসার বিভীষিকাময় সেই যাত্রা আজও তাদের কাঁদায়। আর কান্দের সম্বাদে আরা জাগা দেবেন, আরা সসম্পত্তি লই, গরু সর লই রে, গুদা হাড়ি লই রে, আরা বেশি সুন্দর করে আসছিলাম। আমরা জাতিসংঘ হইতে, বাংলাদেশ হইতে যদি আরা দেশত্ব বানাই, যদি কে আরা বলমা মাঝে যদি আরা পৌঁছাইতে বলে কইলে আরা বেশি বেশি খুশি। দীর্ঘ 9 বছরেও প্রত্যাবাসন শুরু না হওয়ায় অনেক রোহিঙ্গা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। আন্তর্জাতিক শরণার্থী দিবসে আমাদের প্রত্যাশা হচ্ছে যাতে রোহিঙ্গারা তাদের নিজ দেশ অর্থাৎ মিয়ানমার দ্রুত প্রত্যাবাসিত হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি দেশের নির্বাচিত সরকারের অগ্রাধিকার কর্মসূচির মধ্যেও রয়েছে। এ লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা যেতে পারে বলে মনে করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আমাদেরকেও প্রত্যাবাসন বিষয় এবং রোহিঙ্গা ক্রাইসিস বিষয়ে নির্বাচন ইশতেহারে বর্ণিত বিষয়ে আমরা কি কার্যক্রম গ্রহণ করছি সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমরা আমাদের শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম বিভিন্ন কর্মসূচির কথা জানিয়েছি। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা ক্যাম্পে নেই কোনো উৎসবের আমেজ। আছে শুধু হারিয়ে যাওয়া জন্মভূমির স্মৃতি, স্বজন হারানোর বেদনা এবং একদিন সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজের দেশের মাটিতে ফিরে যাওয়ার অদম্য প্রত্যাশা। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিশ্বকাপ ফুটবল সহজ জয়ে ছন্দে ফেরার আভাস ব্রাজিলের। হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়ে স্বস্তিতে ফিরল সেলেসাওরা। ম্যাচে 3টি গোলই এসেছে প্রথমার্ধে। জোড়া গোল করেছেন ম্যাথিয়াস কুনহা, অন্যটি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের। এই জয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ব্রাজিলের র্যাঙ্কিং 5, হাইতির 87, দুই দলের ব্যবধানই 82। এক দলের ট্রফি কেসে 5টি বিশ্বকাপ, অন্য দল বিশ্বকাপ মঞ্চে 62 বছর পর। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে কোণঠাসা ভাগ ব্রাজিল। জয়টাই তাদের একমাত্র চাওয়া। রেফারির শেষ বাঁশি বাজতে গ্যালারি ও টিভি পর্দার সামনে সমর্থকদের উচ্ছ্বাস যতটা আনন্দ তার চাইতে বেশি স্বস্তির। ম্যাচ শুরুর পর থেকেই আক্রমণে সেলেসাওরা। সময় যত গড়ায় ততই বাড়ে দুশ্চিন্তা। এর মাঝে একবার তাদের গোল বাতিলও হয়েছে। অপেক্ষার অবসান ম্যাচের 23 মিনিটে ব্রাজিলের বিখ্যাত নাম্বার 9 জার্সিটি রোনালদোর। এই আসরে একজন রোনালদোর অভাব হারে হারে টের পেয়েছে ব্রাজিল। সেই জার্সির মান রাখলেন ম্যাথিয়াস কুনহা। ম্যাচের প্রথম 2টি গোলই তার পা থেকে। 13 মিনিটের ব্যবধানে আবারও লক্ষ্যভেদ কুনহার। ম্যাচ থেকে সব দুশ্চিন্তার অবসান। তবে 40 মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়লেন বার্সেলোনা তারকা রাফিনহা। হাইতির বিপক্ষে যদিও তার অভাব খুব বেশি বোঝা যায়নি। নেইমার চোটের কারণে সাইড বেঞ্চে। এই আসরে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রথম ম্যাচে দলের রক্ষাকর্তা আলো ছড়ালেন এই ম্যাচেও। প্রথমার্ধের যোগ করার সময় তার গোল। 3 গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে ওঠা নিয়ে চাপ নেই, তবে গ্রুপ সেরা হতে গোল করে এগিয়ে থাকা চাই। দ্বিতীয়ার্ধে যদিও পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত কার্লো আনচেলত্তি। এর মধ্যে তরুণ তারকা এনরিকের ঝলক, যদিও অফসাইডে বাতিল তার গোল। দ্বিতীয়ার্ধে জালের দেখা পায়নি কোনো দলই। 3 গোলে আবারও বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ডে জার্মানিকে পেছনে ফেলল ব্রাজিল। পেল সি গ্রুপের শীর্ষস্থানও।
মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। হাইতির বিপক্ষে জয় দিয়ে ছন্দে ফিরেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় উঠেছে হলুদ ঢেউ। হাইতির বিপক্ষে জয়ে যতটা আনন্দ তার চাইতে বেশি স্বস্তি সেলেসাও সমর্থকদের। ফ্লাশিং মিডোর ফ্যান জোনে দর্শকরা পেয়েছেন স্টেডিয়ামের গ্যালারির আমেজ। যুক্তরাষ্ট্র থেকে মানিক মাহমুদের রিপোর্ট। ম্যাচ শুরুর আগে ফ্লাশিং মিডোর ফ্যান জোনে আনন্দের উৎসব দর্শকদের। যারা টিকিট কিনতে পারেননি, মাঠে গিয়ে খেলা দেখারও সুযোগ নেই, ফ্যান জোনই তাদের জন্য স্টেডিয়ামের গ্যালারি। ব্রাজিল হাইতির হলুদ লালে রঙিন ফ্লাশিং মিডো। আগের ম্যাচে মরক্কোর সাথে ড্র করায় সি গ্রুপ থেকে শেষ 32-এ খেলার লক্ষ্যে হাইতির বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ সেলেসাওদের জন্য। আমি আর্জেন্টিনার সাপোর্টার, সো আজকে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাই ব্রাজিলের খেলা দেখতে আসছে। So I think we're going to do good. They still have a good team, even without Neymar. I think Morocco was a really strong team. I think with the new lineup that they got, their defense is definitely better this round. And I have a feeling that they learned from the last round with Morocco. Morocco was a good team. They played really good. And I have a feeling that they're going to lock in this time. আমি বাংলাদেশ থেকে আসছি এখানে ওয়ার্ল্ড কাপের যে ফিভারটা সেটা এনজয় করতে। হাইতিয়ানরাও দেখেছিলেন অঘটনের স্বপ্ন। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে বিশ্বকাপের ম্যাচ দেখতে ব্রাজিল হাইতির দর্শকরা উপস্থিত হয়েছেন এই ফ্যান জোনে। তারা নিজেদের মতো করে আনন্দ উদযাপন করছেন, কেউ জার্সি পড়েছেন, কেউ বা পতাকা নিয়ে নিজের দলকে সমর্থন জানাচ্ছেন। তবে ফ্লাশিং মিডোর উৎসবের রং মলিন হয়নি। 3-0 ম্যাচ জিতে নেয় সেলেসাওরা। কুনহা ভিনিসিয়াস জুনিয়রে মুগ্ধ দর্শকরা। ব্রাজিল বেশ ভালো খেলছে, কিন্তু আমরা আরেকটু ভালো আশা করছিলাম। ভালো হয়েছে খেলা, আমি আশা করছিলাম অ্যাট লিস্ট 5টা গোল হবে। Today's match, I believe Vini Jr. did like a great job. You know, I still don't understand why Neymar is not playing. পরিবার নিয়ে ফ্যান জোনে এসেছিলেন বাংলাদেশের দর্শকরা, উপভোগ করেছেন ম্যাচ। ব্রাজিলের পারফরমেন্স নিয়ে এই ম্যাচেও বিতর্ক আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের। ব্রাজিল বড় দল, 5 বার আমরা ওয়ার্ল্ড কাপ নিছি, এইবারও আশা আছে নেওয়ার, ইনশাআল্লাহ এবারও আমরা কাপ নিব। 5 বার নিছে দাদার আমলে, এখন নিচ্ছে, গতবার নিছে আর্জেন্টিনা, এইবার আবার নিবে, দেখা যাক কি হয়। আমরা এমন এক দলের সাপোর্ট করি যে দলের অলরেডি 5টা কাপ আছে, তো আমরা চাই না অন্য দলের সাথে টক্কর করে আমাদেরকে বড় করতে। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা ছেলে সহ 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, টাঙ্গাইল মধুপুর উপজেলার টেলকি জলয় এলাকায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নামেন একে একে 4 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। প্রথমে গ্যাব্রিয়েল নকরেক ছাগল উদ্ধারে কূপে নামেন, পরে বাহির থেকে তার কোনো সারা শব্দ না পেয়ে একে একে আরও 3 জন নামেন। তাদেরও কোনো সারা শব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বিতর্ক প্রতিযোগিতা সুস্থ বিনোদন ও শিক্ষার অংশ, তাই এটিকে সরকারি পরিকল্পনা কাঠামোতে আনার চেষ্টা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী আয়োজনে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিতর্কের মাধ্যমে সমাজের শুভ সম্ভাবনাগুলোকে বিকশিত করা সম্ভব। এ সময় বিতর্ককে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তাও তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্টরা চাইলে এটিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোতে অন্তর্ভুক্ত করা সম্ভব। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। একটি কাজ, তেমনই একটি তৎপরতা, তেমনই একটি প্রক্রিয়া, যা একই সঙ্গে যেমন বিনোদন দেয়, একই সঙ্গে একটা সৃষ্টিশীল মানুষের সৃষ্টিশীলতাকে প্রতি মুহূর্তে উস্কানি দিতে থাকে। আমি সরকারের একজন মন্ত্রী হিসাবে আজকের এই অনুষ্ঠান থেকে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যত দ্রুত সম্ভব এটাকে সরকারি পরিকল্পনার কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪শে ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আয়োজিত ঢাকায় বসবাসরত যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বার্ষিক পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এই আহ্বান জানান। তিনি বলেন, ১৯৭১ মুক্তিযুদ্ধ এবং ২৪শে ছাত্র জনতার আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা এবং একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্যে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও তাদের রেখে যাওয়া অপকর্ম, দুর্নীতি ও বৈষম্যের সংস্কৃতি পুরোপুরি নির্মূল করতে হবে। কোনোভাবেই যেন অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান ইশরাক হোসেন। করানোর চেষ্টা করা হলো যে বাংলাদেশ মনে হয় আগে আর ছিল না। ৫ই আগস্ট ২০২৪ সালে বাংলাদেশ তৈরি হয়েছে, এর আগে দেশটা দেশ ছিল না, বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। এবং এটার পিছনে আমি মনে করি সুপরিকল্পিতভাবে যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারাই চেষ্টা করেছিল ২৪ গণ অভ্যুত্থানের উপর ঘাড়ের উপর ভর করে এই মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যায় কিনা। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মধ্যম সারির জীবাশ্ম জ্বালানি চালিত রিকন্ডিশনড গাড়ির উপর বাড়তি কর ভার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডা। শনিবার রাজধানী ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বারভিডা সভাপতি আব্দুল হক। এ সময় তিনি বলেন, সরকার বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক ছাড় দিলেও দেশে এখনও পর্যাপ্ত চার্জিং অবকাঠামো গড়ে ওঠেনি। অন্যদিকে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ির ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ বিস্তৃত অবকাঠামো তৈরি হয়েছে। তাই টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি হাইব্রিড গাড়িকেও সমান নীতি সহায়তার আওতায় আনার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মান্নান চৌধুরী খসরু, হাবিবুল্লাহ ডন, উপদেষ্টা শহীদুল ইসলাম, সাইফুল্লাহ সম্রাট সহ অন্য নেতারা। আমদানি বাণিজ্যের অনেক শুল্ক কর আর অপরিবর্তিত থাকলেও সরকার প্লাগ ইন হাইব্রিড গাড়ি ও জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল চালিত মধ্যম সারির রিকন্ডিশন গাড়িগুলির ক্ষেত্রে কর ভার বৃদ্ধির প্রস্তাব করেছে। বারভিডা রিকন্ডিশন মোটর যান আমদানি বাণিজ্য ইতিমধ্যেই অসম প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত। আমরা মনে করি 18 সিসি পর্যন্ত যে হাইব্রিড আছে সেটাকে বরং এই সুবিধা দেওয়া উচিত। তাহলে কিন্তু সরকার যেমন রাজস্ব পাবে তেমনি ক্রেতা সাধারণ গাড়ি কিনতে পারে। লেবাননের ওপর ইসরায়েলের হামলা বন্ধ না হওয়ার জেরে ২৪ ঘণ্টা পার না হতেই নতুন করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তাদের অভিযোগ, আমেরিকা ইরান সমঝোতা চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাওয়া এই সিদ্ধান্ত নিয়েছে তারা। শনিবার ভোর থেকে লেবাননে হামলা চালিয়ে অন্তত ৩২ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফলে আবারও হুমকির মুখে পড়েছে জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। খুলে দেওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এবার তাদের অভিযোগ, আমেরিকা ইরান সমঝোতা চুক্তি লঙ্ঘন করে লেবাননের ওপর ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে সমঝোতা চুক্তি অনুযায়ী শুক্রবার ৬০ দিনের জন্য হরমুজ খুলে দিয়েছিল ইরান। এর আগে ৬০ দিনের জন্য হরমুজ খোলার খবরে স্বস্তি ফিরেছিল বাংলাদেশ, এশিয়া সহ গোটা বিশ্বে। আশা ছিল ধীরে ধীরে সচল হবে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী। প্রায় ৪ মাস আটকে থাকার পর হরমুজ পার হবে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলো। আবারও চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি। তবে সব আশায় আবারও পানি ঢেলে দিল ইসরায়েলের বর্বর হামলা। হরমুজ খোলা বন্ধের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে খামেনির দেশ পুরো বিশ্বকে বুঝিয়ে দিল, যুদ্ধের আগে হরমুজ পুরোপুরি ইরানের না থাকলেও এখন থেকে অঞ্চলটিতে চলবে শুধু ইসলামী প্রজাতন্ত্রের শাসন।
ইরানের এই পদক্ষেপের ফলে আবারও হুমকির মুখে পড়েছে জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। অনিশ্চিত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি। লেবাননে বর্বর ইসরায়েলের নৃশংস হামলাকে কেন্দ্র করে সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার ওয়াশিংটন তেহরানের সরাসরি বৈঠক ভেস্তে গেলেও আলোচনায় ফিরতে আগ্রহী ইরান। তবে তাদের শর্ত একটাই, বন্ধ করতে হবে লেবাননের ওপর ইসরায়েলের হামলা। 4 মাস আগে ইরান আমেরিকা যুদ্ধে যেভাবে খামেনির দেশের পাশে দাঁড়িয়েছিল হিজবুল্লাহ, তার প্রতিদানে সেভাবেই এখন লেবাননের পাশে দাঁড়িয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে শান্তি আলোচনা আবারও শুরু করতে সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে যোগ দিতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও, যদিও এ বিষয়ে কোনো তথ্য জানায়নি তেহরান। এছাড়া লেবাননে হামলা বন্ধের আগে কোনো আলোচনা নয় ঘোষণা দেয়া আরাকচি বৈঠকে যোগ না দিলে শেষ পর্যন্ত আলোচনা শুরু হবে কিনা সে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে শুধু কাতার নয়, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে তৃতীয়বারের মতো আবারও তেহরান সফরে যাচ্ছেন শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তবে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের শান্তি আলোচনায় না বসার বিষয়ে তেহরান অনড়, আবারও সাফ জানিয়েছে ইরান। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে রবিবার তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সফর শুরু হয়েছিল ওয়ানডে সিরিজ দিয়ে। সেখানে প্রথম 2 ওয়ানডে ম্যাচ জিতে অজিদের বিপক্ষে প্রথমবার শুধু ওয়ানডে সিরিজে জিতেনি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশের শঙ্কায় ফেলেছিল টাইগাররা। তবে কুপার কলোনির অনবদ্য 149 রানে শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডে 1 উইকেটে জিতে সেই লজ্জা কাটিয়েছিল অস্ট্রেলিয়া। এবার টি-20 সিরিজে অজিদের বিপক্ষে উল্টো হোয়াইট ওয়াশ হবার শঙ্কায় টাইগাররা। প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতায় 4 উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়ার 197 রানের টার্গেট তাড়া করে 7 রানে পরাজিত হলেও দলের টপ অর্ডার ব্যাটাররা মোটামুটি প্রত্যাশা পূরণ করেছে, যদিও দ্বিতীয় ম্যাচে বোলাররা টাইট লেন্থ ও লাইন বজায় রেখে মিতব্যয়ী বোলিং করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে আব্দুল গফফার সাকলাইন 4 ওভারে দিয়েছেন 53 রান এবং রিশাদ হোসেন দিয়েছেন 4 ওভারে 46 রান। তাতে অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জিং স্কোর করা সহজ হয়েছে। এখন টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে হলে প্রতিটি বিভাগেই জ্বলে উঠতে হবে টাইগারদের। বোলিং শক্তি বাড়াতে তৃতীয় ম্যাচে রিশাদের স্থানে তাসকিন আহমদকে দলে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশকে অনেক উচ্চে নেওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। কাল মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার, চীনের তিস্তা প্রকল্প ও বিনিয়োগ। গণতন্ত্রে বিশ্বাস করে না জামাত, বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদের দাবিতে রাজপথ হবে আন্দোলনের আগ্নেয়গিরি, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে আমিরাতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা। হাইতির বিপক্ষে সহজ জয়ে ছন্দে ফিরেছে 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিয়াস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়াসের লক্ষ্যভেদে গ্রুপে শীর্ষে উঠে স্বস্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।